আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই অনেকে জিজ্ঞাসা করে যে আপনার ফুল টাইম লাইফ সম্পর্কে বা ফুল টাইম জব সম্পর্কে কিছু একটা বলেন, মানে একটু জানান আর কি, ফুল টাইম জব বা ফুল টাইম লাইফ কেমন চলতেছে। ঠিক আছে, ফুল টাইম জব সম্পর্কে তো বলা নিষেধ, কিন্তু অনেকে জানে কি জব করি বা না করি। কথা হচ্ছে কি ভাই, গোল্ডেন উইক চলতেছে বুঝছেন, বাসায় একা একা বোরিং সময় কাটাইতেছি। এই কারণে ওয়াকায়ামার সমুদ্রের বীজ খুঁজতেছিলাম আমি, কোথায় যাওয়া যায়। ওয়াকায়ামা ঘুরতে যেতে চাই। যদি কেউ জানেন ওয়াকায়ামার কোনো সুন্দর বীজ সম্পর্কে, তাহলে জানায় খুব দ্রুতই নে। তবে আজকে কথা বলি ফুল টাইম জব সম্পর্কে। জাপানের ফুল টাইম জব সবার জন্য বলবো না, বলবো হচ্ছে যারা ইউনিভার্সিটি বা সেমিনার শেষ করার পরে জবে ঢুকবে তাদের জন্য, যেমন আমরা ঢুকছি আর কি। তো এই ব্যাপারটা ভাই খুব সেনসিটিভ জিনিস। জাপানে জব খোঁজাটা বা নিজে নিজে জব খোঁজা, নিজে নিজে ভিসার জন্য অ্যাপ্লাই করা, নিজে নিজে সব কিছু করা, এই ব্যাপারটা খুবই সেনসিটিভ আর খুবই প্যারাদায়ক একটা জিনিস। ঠিক আছে, প্যারা বলতে কি, প্যারা প্যারা বললে প্যারা, আবার ভালো বললে ভালো, কিন্তু ভাই আমার কাছে কষ্ট লাগছে আর কি। ভালো একটা জব খোঁজা, তারপরে সব কিছু এখান থেকে নিজে নিজে করা, এই ব্যাপারটা আসলেই অনেক কষ্টসাধ্য ব্যাপার। তবে কিছু প্রসেস তো অবশ্যই আছে যেগুলা করছিলাম আমরা। জাপানের জব ভিসার যে ব্যাপারটা না, আপনি সেনমুঙ্গাকো শেষ করে তারপরে বা ইউনিভার্সিটি শেষ করে তারপরে হচ্ছে জব ভিসায় ঢুকতে চান, কিন্তু জব দরকার আপনার। তারপরে কিভাবে কি করতে, কিভাবে কি করবেন, কিভাবে জব খুঁজবেন বা কি করবেন না করবেন, এগুলো বোঝা একটু কষ্ট। অনেকেই কিন্তু মনে করে সেনমুঙ্গাকোতে ঢুকলে বা ইউনিভার্সিটি ঢুকলে এখানে তো আপনার হাজার হাজার কোম্পানিগুলো আসে, ওইখান থেকে পোলাপানের অ্যাকচুয়ালি জব হয়ে যায়। তো ব্যাপারটা সত্য, এটা এরকম হয়। কিন্তু ওইখান থেকে যে জবগুলো আসে, মানে সেনমুঙ্গাকো বা আপনার ইউনিভার্সিটিতে যে জবগুলা নিয়ে আসবে, ওইটা আপনার পছন্দ হবে না ভাই। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেলো যে 100টা আসলে পরে আপনার 2টা 3টা জব পছন্দ হতে পারে এখান থেকে, এছাড়া পছন্দ হবে না। কারণ স্টুডেন্ট অবস্থায় ইনকাম বেশি থাকে। ইনকাম আপনি যাই বলেন ভাই, একদম ন্যূনতম হইলেও এক একটা স্টুডেন্টের 2.5 লক্ষ তো ইনকাম থাকে, ইএন নে 2.5 লক্ষ ইএন বা 2,50,000 ইএন বা এরকম থাকেই, মানে এভারেজে বললাম আর কি। এদিকে ওইদিকে দিয়ে মোটামুটি থাকে। কিন্তু এখানে প্যারা হয়ে যায়, বা টিউশন ফিউশন পেয়ে আগর বাগর সব কিছু দিতে হয়, তো প্যারা হয়ে যায়। কিন্তু অভ্যাসটা তো এরকম থাকে, তাই না, যে আমার বেতন বা 3 লাখ 2,50,000 এরকম। কিন্তু যখন আপনি জব বিষয়ে ঢুকতে যাবেন না, তখন দেখবেন যে ভাই 2,20,000-এর উপরে বেতন উঠতেছে না। এরপরে আবার কোথায় জানগেও আছে, মানে ফিক্সড ওভার টাইম আর কি। তো এরকম থাকে। কিন্তু ওই সময় গিয়ে না, ওই স্টুডেন্টদের আপনার জব পছন্দ হয় না। মানে আগে থেকেই মুড থাকে অন্যরকম, যে ভাই জবে ঢুকবো 3 লাখ বা 2,80,000-এর নিচে বেতনের উপরে ভাই অসম্ভব, আমি এইখানে তো ভালো আছি, এরকম আর কি মন মাইন্ড সেট হয়ে যাবে। বা অনেকেই দেখবেন যে আপনার বড় ভাইটা যারা আছে আশেপাশে, যখন জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার স্যালারি কত বা এরকম কত, তখন দেখবেন যে বলতেছে ভাই 2,30,000, 35,000, 40, 20 এরকম বলতেছে। তো এটাই ভাই, এটাই আসলেই, এটাই সত্যি কথা। ঠিক আছে, জাপানের স্যালারি এরকমই হয়। বেসিক স্যালারি আপনার শিনসোৎসু যারা আছে না, শিনসোৎসু মানে নতুন যারা গ্র্যাজুয়েশন করছে, তারা হচ্ছে যখন জবে ঢুকে তখন এরকমই স্যালারি হয়। এরপরে আস্তে 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 বাড়ে, আর সেটা কোম্পানির উপর ডিপেন্ড করে কত বাড়বে, কিভাবে বাড়বে, কি হবে না হবে, ওইটা কোম্পানির উপর ডিপেন্ড করে। আর কোনো কোম্পানি বাসা ভাড়া অর্ধেক দিবে, বা কোৎসুহি, কোৎসুহি তো ভাই দেয়, ম্যাক্সিমাম কোম্পানিতে কোৎসুহি দেয়, মানে আপনার যাতায়াত ভাড়াটা আর কি। ঠিক আছে, ওইটা ব্যাপার না, কিন্তু বাসা ভাড়ার ব্যাপারটা আছে। বাসা ভাড়া কি অর্ধেক কোম্পানি দিবে কি দিবে না, এরকম অনেক কিছু অনেক কিছু আপনার মেনটেন করতে হয়। কোথায় কোন লোকেশনে আপনার কোম্পানি, আপনি আপনার জন্য কেমন হবে ওই কোম্পানিটা, তারপর এই সব কিছু মিলে। আর আপনার কি বলে, জবের যে নাইও, আপনার স্টাডির যে নাইও মানে বিষয়বস্তু, এগুলো মিলতেও তো একটু ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, আপনার শুধু আসলেই তো হবে না, শুধু ঢুকলেই তো হবে না, আপনার এইটা তো মিলতে হবে যে আপনি কী ব্যাপারে স্টাডি করতেছেন বা না করতেছেন, এই সব কিছু মিলতে হবে। মিললে তারপরে না আপনি ওই জবটাতে ঢুকতে পারবেন। আর তারপরেও তো সব কিছু মিলার পরে 3-4 বার আপনার ইন্টারভিউ হবে। যেই কোম্পানিগুলো ভালো কোম্পানি, আপনার স্টেবল কোম্পানি, ওই কোম্পানিগুলোতে ভাই আপনার রিটেন এক্সামও আছে। তো এইগুলো মেনটেন করে কোম্পানিতে ঢুকতে গেলে একটু প্রেশারে হয়ে যায়। এই ব্যাপারগুলাই না একটু একটু সাবধানতার সাথে করতে হবে। যেমন আমরা যখন জব খুঁজতেছিলাম না,
ভাই আমি তো মানে 2,80,000-এর নিচে কোনো জবে অ্যাপ্লাই করতাম না, ইন্ডিড দিয়ে করতাম। তারপরে মাইনাবিতে তো অত অত বেতনের জব ওরকম পাওয়া যায় না, কারণ ওখানে লিগেল তো একদম জাপানের জন্য তৈরি করা, জাপানের স্টুডেন্টরা এখান থেকে ঢোকে, তো এখানে একদম লিগেল থাকে। দেখা গেছে 2,20,000, 2,25,000, 30,000, 35,000 এর এর উপরে তেমন উঠেই না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার ভাই, আপনারা যখন জবগুলো খুঁজবেন না তখন হুট করেই এই ব্যাপারগুলো দেখে মানে ঘাবড়ায় যায়েন না, বা আপনারা এটা নিয়ে বসে থাকেন না যে না পাবো পাবো পাবো, এর থেকে বেশি বেতনের পাবো পাবো এরকম পাবো। পাইলে আলহামদুলিল্লাহ, কিন্তু পাওয়া সো টাফ ভাই, ঠিক আছে। আপনার বড় বড় নাম করে যে কোম্পানিগুলো, হিতাচিতে যান, হিতাচির বেতন কত শীর্ষত দেখেন 2,50,000 মনে হয় না উঠে। তো এই সমস্যাটার জন্যই হইতেছে এই বছরে অনেক স্টুডেন্ট লেট করে ফেলছে, যার কারণে জব পায় নাই, ঠিক আছে। যারাই দেখবেন যে আশেপাশে যদি এরকম কেউ থাকে যে জব পায় নাই, তাহলে তার সব থেকে বড় কারণ হচ্ছে এইটা, যে ওই কি করছে আপনার ভাবছে যে না এইভাবে তো হবে না, সম্ভব না, 2,10,000, 2,20,000, 2,25,000, 50,000, 50,000 উঠে না, গভর্নমেন্টে 50 বেশি হয়ে গেছে। তো এই বেতনে আপনার কেমনে, অসম্ভব, খুদাই এইগুলা করে তো লাভ নাই, এর থেকে আমি স্টুডেন্টে ভালো। এই প্যারায় পড়তে পড়তে তারপরে হচ্ছে ভাই জাপানে খুবই কম্পিটিশন ভাই, একদম খুবই কম্পিটিশন। যখন আপনি জবে ঢুকবেন, ঠিক আছে, এপ্রিল মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত খুবই কম্পিটিশন। তো ওই আগে আগে যদি আপনি না করেন তাহলে পরে ভাই অসম্ভব, অসম্ভব, ঠিক আছে। কারণ কোম্পানিগুলো বুকিং হয়ে যায়, কোম্পানি চাই যে আমার লোক লাগলে পরে আমি আগে আগে নিয়ে রাখবো। তারপরে এক্সট্রা হাকেন গাইসাগুলো তো আছেই, যেখান থেকে আপনার লোকগুলা আসে কোম্পানিতে, ওরা ওদের সাথে কন্ট্যাক্ট করে রাখে, ওরা ওইখান থেকে আসে। তো এদের সাথে কম্পিটিশন করতে হলে ভাই আপনার অবশ্যই অবশ্যই আগে আগে অ্যাপ্লাই করতে হবে। ধরেন আপনি আগামী বছর কি বলে সূচকীয় করবেন, তাহলে এই বছরের এই যে এখন যে মে মাস চলতেছে না, আজকে মে মাসের 1 তারিখ, সরি 2 তারিখ, তো এখন থেকেই ভাই আমি তো গত বছর মে মাসের 2 তারিখে এতদিন তো জব পেয়ে গেছিলাম, মানে আমরা আরও আগের থেকে করছিলাম। আমি প্রায় আগের বছরের ডিসেম্বর মাস থেকে সব কিছু শুরু করছিলাম আর কি। আমি, জাহিদুল খান, আলম খান, এরা সবাই আমরা প্রায় ডিসেম্বর মাস থেকেই শুরু করছিলাম। আর রিজেকশন সব কিছু একদম, তবে গাকু হেল্প করছিল ভাই আমাদের, রিজেকশন লিখে দিয়েছিল একদম কড়াভাবে, স্ট্রংভাবে। তাননিন সেন্সে যেগুলো ছিল ওরা পুরা খুঁটে খুঁটে দেখে আমাদের রিজেকশনগুলো লিখতেছিল। যদি রিজেকশন লেখায় কারো সমস্যা হয় বা বুঝেন না, তখন কোনো বাংলাদেশি ভাই ব্রাদার যদি বলেন যে ভাই আমি এরকম লিখছি, দেখলে পরে দেখেন, বা ভাই এরকম লিখলে কেমন হয়, যদি কোনো সৌদান থাকে, যদিও আমি একদম ফুললি প্রফেশনাল না বা পুরো না, কিন্তু আমরা যেভাবে লিখছিলাম ওই রকম ক্যাটাগরি যদি হয়, তাহলে ভাই আমি দেখতে পারবো যে ভাই ঠিক আছে, বা এইটা চেঞ্জ করেন, বা এই কোম্পানির জন্য এরকম। আর সব থেকে বড় সমস্যা কোন জায়গায় হয় ভাই, এই রিজেকশনের মধ্যে শিবদৌখি থাকে, বুঝছেন, কাজের যে ব্যাপারগুলো আছে, তো ওই শিবদৌখিগুলো না একদম মাস্ট বি প্রপারলি লিখতে হয়, নইলে আপনাকে মেন শেষের সময় ওরা ওইরকম গুরুত্ব দেবে না, ঠিক আছে। আপনি শিবদৌখিতে যদি ওদের বুঝাইতে পারেন যে হ্যাঁ আপনি এই জবের জন্য এই মানে কেন আপনি এই জবটা করতে চান, এটা হচ্ছে ভাই ওই শিবদৌখি মূলত, হ্যাঁ, জবে ঢোকার কারণ। তো এই ব্যাপারগুলো যদি আপনি ওদের ক্লিয়ারলি বুঝাইতে পারেন ওই মেন সেতসুর আগে, মানে ইন্টারভিউর আগে, তো আপনি ওদের রিজেকশন দিবেন, ঠিক আছে। আপনার অনলাইনে পিডিএফ দেন বা যেভাবেই দেন দিবেন, ওরা দেখতে চাইবে এই জিনিসটা। তো ওইটা দেখার পরে ওরা না ওইটা নোট করে রাখে। এই জাপানিজ তো আমাদের কাছে যেগুলো ওকাশি মনে হয়, যেগুলো মনে হয় সিম্পল ব্যাপার, ওদের কাছে ওগুলো ভাই বড় বড় ব্যাপার, ঠিক আছে। তো ওরা এগুলো নোট করে রাখে, ওরা আপনাকে দেখবেন ইন্টারভিউর সময় বলবে যে আপনি যে এরকম শিবদক্ষিতে এগুলো লিখছেন, তো এই জিনিসটা কেন বা কী কারণে আপনি এই জবটা করতে চান। তো এই ব্যাপারগুলো, ছোটো ছোটো ব্যাপারগুলো একটু গুরুত্ব দিতে হবে, কারণ ভাই জাপানিজরা এরকমই, ঠিক আছে। আপনি ওদের একটু একটু ফুলাইলে পরে ওরা ভাই ফুলে যাবে। আমাদের মতো এরকম ওরা না যে হ্যাঁ ভাই তুমি আলু দিতেছো আমারে, বা আপনি ওদের বলতেছেন যে আপনি অনেক ভালো মানুষ এই সেই, আমরা বলবো তো ভাই আলু মালু দিতেছো, তুমি আলু মালু দিও না, ঠিক আছে, আমরা তো এরকম বুঝে যাবো। কিন্তু ওরা ভাই এরকম না, ওরা বলবে যে সোকা সোকা, ওরা খুশি হয়ে যাবে, ঠিক আছে। এই ছোটো ছোটো ব্যাপারগুলো যদি আপনি আগে আগেই সব কিছু মেনটেন করতে পারেন, তাহলে ভাই ইনশাল্লাহ আপনি জব পাবেন। আর আপনি কোন সাবজেক্ট পড়তেছেন না পড়তেছেন, এই সাবজেক্টের উপরে আপনি আগে থেকেই ধারণা নিয়ে রাখতে পারবেন যে কোথায় কোথায় কোন কোন কোম্পানি আছে, কোন কোন কী আছে। গতকালকে প্রায় 9টা ডেটা সেন্টারের নাম শুনছিলাম আমি, কিন্তু ভুলে গেছি, বর্তমান মাথার মধ্যে থাকে না ভাই কোনো কিছু, লিখে রাখলে ভালো হইতো। 9টা ডেটা সেন্টার আপনার ওসাকার এরিয়া, কানসাই এরিয়াতে আর কি, ভালো ভালো ডেটা সেন্টার এগুলো। ওইসব জায়গায় মানে কোনো বাংলাদেশিরা যদি জব করতে পারে ভাই আলহামদুলিল্লাহ, সুন্দর, মানে ফিউচারে অনেক কিছু করতে পারবে আর কি একটা স্টুডেন্ট এমন জায়গায় যদি জব করতে পারেন না। তো এই সব ক্লু কিন্তু দিয়ে দিছি ভাই, ঠিক আছে, হালকা পাতলা ক্লু দিয়ে দিছি যে জাপানে অসংখ্য ডেটা সেন্টার আছে,
ঠিক আছে, অসংখ্য বড় বড় কোম্পানির, গুগলের বলেন, মাইক্রোসফটের বলেন, অ্যাপেলের বলেন, ওরাকলের বলেন, আরও অনেক অনেক বড় বড় কোম্পানির সার্ভার জাপানে আছে, কানসাইতে আছে, কান্তোতে আছে, ঠিক আছে, অ্যাভেলেবেল আছে, শুধু একটা না অনেকগুলা আছে, আর প্রত্যেকটাতেই জব পাওয়া যায়। তো এইসব ব্যাপারগুলা হিসাব কইরা জবে ঢুকেন, যারা আইটি নিয়ে পড়তেছেন, আর যারা অটোমোবাইল নিয়ে পড়তেছেন তারা অটোমোবাইলের দিকেও খোঁজ নিয়ে দেখেন। সো ভাই, জাপানে একটু কষ্ট করলে, হালকা একটু কষ্ট করলে জব পাওয়া যায়, আর ওই কষ্টটা করাই জাপানে সো টাফ হয়ে যায় বিকজ অফ পার্ট টাইম জব। নে ইনকাম করতে হবে, ইনকাম করে টিউশন ফি দিতে হবে, বাসায় পাঠাইতে হবে, তারপরে হচ্ছে আপনার জীবনের শখ পূরণ করতে হবে, তারপরে জাপানে কী বলে জব টব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এই সব কিছু করতে করতে সময় শেষ হয়ে যায়, জব পাওয়া যায় না, সেনমানগাকে পাওয়া যায় না, এইরকম প্রশ্ন আমি অহরহ শুনি, অহরহ শুনি। তবে আমি ওনা কাজ করতেছিলাম ভাই, কাজ বলতে কি আমার তো গোল্ডেন উইকের ছুটি, কিন্তু হালকা পাতলা কিছু ছিল পার্সোনালি কাজ, ওইগুলাই হালকা হালকা করতেছিলাম। আর বৈশা আছি ফ্রি ফ্রি, আর দেখছেন মোটা হয়ে গেছি কী পরিমাণে, মানে আমার শরীরে কে যেন জৈব সার প্রয়োগ করছে মনে হয় ভাই, বুঝছেন, শুধু ফুলতেছে আর ফুলতেছে, অবশ্যই বসে থাকলে ফুলেই যাবো আমি। যাই হোক, জাপান সম্পর্কে নে